নিয়মিত হোমিওপ্যাথি বিষয়ক কন্টেন্ট পেতে হোমিও স্টাডির সাথে থাকুন। জি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সাময়িক অসুবিধার জন্য আমি শুরুতেই সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার এখানে হঠাৎ করে কারেন্ট চলে যাওয়ার কারণে এই প্রবলেমটা হয়েছে। আমি আন্তরিকভাবে দুঃখিত আপনাদের কাছে। আমি আজকে আপনাদেরকে যে বিষয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে চারটা মেডিসিনের বিভিন্ন স্টেজে আমি তাদের বিহেভিয়ারাল যে আসপেক্ট গুলো আছে, মানে একজন রোগী কিভাবে কোন অবস্থায়, বাড়িতে থাকলে কি অবস্থা হয়, বিশেষ করে বাচ্চাদের বাড়িতে থাকলে, স্কুলে থাকলে বা তার বন্ধুদের সাথে আচার আচরণটা কিরকম হয়, আমরা একজন বাচ্চার এই কোন অবস্থা দেখে আমরা বোঝার চেষ্টা করব যে এই বাচ্চাটা কোন মেডিসিনের। হ্যাঁ, আমি বেসিক্যালি আজকে চারটা মেডিসিন নিয়ে শুধু কথা বলবো ইনশাআল্লাহ। আমি শুরুতে বলে দিচ্ছি, সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে স্টাফিসিক্রিয়া নিয়ে কথা বলবো, দ্বিতীয় বিষয় হচ্ছে সালফার। ভাই আস্তে আস্তে বলতে হবে, আস্তে আস্তে বলতে হবে, মনে হচ্ছে যে মেইল ট্রেন চলতেছে। স্যার সরি স্যার। আমি বেসিক্যালি আজকে চারটা মেডিসিন নিয়ে কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। একটা হচ্ছে স্টাফিসিক্রিয়া, দ্বিতীয় হচ্ছে সালফার, তৃতীয় হচ্ছে তুজা অক্সিডেন্টালিস, আর চতুর্থ হচ্ছে টিউবারকুলিনাম ইনশাআল্লাহ। এখানে আমি শুরুতে প্রত্যেকটা মেডিসিনের যে মূল কি পয়েন্ট এগুলো চেষ্টা করব শেষের দিকে আলোচনা করার জন্য। আমি প্রাইমারিলি যে বিষয়টা চেষ্টা করব সেটা হচ্ছে এই চারটা মেডিসিনের বাচ্চারা বাড়িতে থাকলে কোন ধরনের আচরণ করে, দ্বিতীয় হচ্ছে স্কুলে থাকলে কোন ধরনের আচরণ করে, এবং তৃতীয় হচ্ছে তার বন্ধুদের সাথে তারা কোন ধরনের আচরণ করে থাকে। স্টাফিসিক্রিয়ার বাচ্চারা সাধারণত বাড়িতে থাকলে যে বিষয়টা হয় সেটা হচ্ছে তারা তার ভাই বোনদের সাথে অথবা প্যারেন্টসদের সাথে তারা কনফ্লিক্টে জড়াতে চায় না। তারা এই কনফ্লিক্টটা, যে কোনো একটা কথা বলতে গেলে যখনই কোনো কনফ্লিক্ট হয় তারা চেষ্টা করে যে এই কনফ্লিক্টটাকে অ্যাভয়েড করে চলার জন্য। তারা কোনোভাবেই কনফ্লিক্টে জড়াতে না চাওয়ার কারণ হচ্ছে তারা যে কোনো কনফ্লিক্টে জড়ানোর পরে প্রথম যে কাজটা হয়, তারা ইমোশনালি অনেক কষ্ট পায় এবং সেই কষ্ট থেকে তারা আসলে বিভিন্ন অসুস্থতার দিকে চলে যায়। সে বিষয়টা তারা নিজেরা বুঝে, এই কারণে মূলত তারা কোনো ধরনের কনফ্লিক্ট, নিজে থেকে কোনো কনফ্লিক্টে যেতে চায় না। দ্বিতীয় বিষয় যেটা আমরা তাদেরকে দেখব, যখনই কোনো একটা কনফ্লিক্ট হয়ে যাচ্ছে মনে হয় অথবা কোনো একটা কনফ্লিক্ট হয়ে গেছে, তার সাথে আর্গুমেন্টে গিয়ে তার কথাটা কোনোভাবে কোনো কারণে টিকেনি, এই অবস্থায় যদি চলে যায়, তার কাছে যদি মনে হয় যেন না আমি এখন কথা বললে সেই কথাটা আসলে কেউ অ্যাকসেপ্ট নাও করতে পারে, এরকম একটা টেন্ডেন্সি যদি তার কাছে চলে আসে, তাহলে সে যে কাজটা করে সেটা হচ্ছে তার রুমে ফিরে যায়। সে রুমের মধ্যে গিয়ে চুপিসারে কান্না করে। এমন না যে সে দরজা বন্ধ করে কান্না করবে, বিষয়টা সেরকম কিন্তু নয়। সে চুপিসারে কান্না করবে যেন অন্যরা না দেখে। কেমন এই কাজটা স্টাফিসিক্রিয়ার বাচ্চারা করে থাকে। আমরা যদি স্টাফিসিক্রিয়ার বাচ্চাদের স্কুলের অবস্থা দেখি, সে স্কুলে গেলে কোন অবস্থা হয়, সে হচ্ছে টিচাররা তাকে কোনোভাবে যদি অপমানিত করে বা এই টিচারদের কাছ থেকে কোনো কারণে যদি তারা কষ্ট পেয়ে যায়, হ্যাঁ, যে টিচাররা কোন একটা বাড়ির কাজের জন্য অথবা স্কুলের কাজের জন্য তাকে বকাঝকা করতেছে, এই ধরনের একটা তার মধ্যে ভীতি কাজ করে। হ্যাঁ, এই এমন অবস্থায় এই ভীতিটা এমন অবস্থায় চলে যায় যে সে নার্ভাসনেস তার মধ্যে গ্রো করে এবং স্কুলে যাওয়ার আগে, যার কারণে স্টাফিসিক্রিয়ার অনেক বাচ্চাদেরই এই জিনিসটা আমরা ঘটতে দেখি যে স্কুলে যাওয়ার আগে তার পেট ব্যথা করে। এই পেট ব্যথাটা মূলত আসে হচ্ছে টিচাররা হয়তো দেখা যাচ্ছে গত কয়েকদিনে কোনো একদিন বকা দিয়েছে, অথবা আজকে বা স্কুলে গেলে তার যেন মনে হচ্ছে যেন আজকে বকা দিতে পারে। এই বকা দেয়ার তার মধ্যে একটা যখন চিন্তা ভাবনাটা আসে, তার মধ্যে সেই ভয়টা যখন কাজ করে, তখন কিন্তু স্কুলে যাওয়ার আগে একটা বাচ্চার আমরা পেট ব্যথা দেখি। এবং দ্বিতীয় বিষয় যেটা সেটা হচ্ছে সেই স্কুলের মধ্যে হাই অ্যাচিভার, মানে সে
ভালো কিছু করবে এরকম একটা টেন্ডেন্সি কিন্তু তার মধ্যে থাকে। সে চায় যে সে অনেক উঁচু লেভেলে কিছু একটা করবে এবং সে চায় যে তার প্রত্যেকটা কাজ যেন সে তার একটা আশা আকাঙ্ক্ষা থাকে যে সেটা যেন টিচাররা অ্যাপ্রুভাল দেয়, সে এই জিনিসটা ডিজায়ার করে। তবে সে প্রত্যেকটা কাজ মানে খুব স্ট্রেসের সাথে নেয়। সে সেখানে যেহেতু তাকে যদি কোনো কারণে এটা যদি ভালো অবস্থায় কোনো কিছু না যায়, কেউ যদি বকা দেয়, টিচাররা যদি বকা যায়, বাড়িতে যদি এটা নিয়ে কোনো কথা হয়, এই কারণে সে কিন্তু একটা ফুল স্ট্রেসের মধ্যে কিন্তু সে থাকে। অ্যাস্ট্রোফিজিক্যাল চাইল্ড এর বিষয়ে যদি আমরা দেখি, সে যদি তার বন্ধুদের সাথে আমরা যদি অ্যাস্ট্রোফিজিক্যাল বাচ্চাদেরকে দেখি, তাহলে যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে তারা শাই থাকে, একটু লাজুক প্রকৃতির থাকে এবং রিজার্ভ থাকে। লাজুক প্রকৃতির এবং রিজার্ভের বিষয়েও যদি আমরা কথা বলি, তাহলে মূল বিষয় আমরা যদি একটু পিছনের দিকে ফিরে যাই, যে বাড়িতে যে ঘটনাটার কথা আমরা বললাম, যে মূলত তার সাথে কোন রকমের মানে ঝগড়াঝাটি আর্গুমেন্টেশনে যদি যায়, কোনো কারণে যদি কনফ্লিক্ট তৈরি হয়, এই জায়গা থেকে সে কিন্তু রিজার্ভ থাকে। সে রিজার্ভ থাকার পিছনে এটা হচ্ছে সবচেয়ে বড় কারণ। এবং সেন্সিটিভ টু টিজিং, তাকে টিজ করা হবে, এই কারণে সে কিন্তু সেন্সিটিভ থাকে। এবং সে একটা বিষয় মেনে নিতে পারে না যে সে তাকে নিয়ে ফান করা হবে, এই বিষয়গুলো কিন্তু সে মেনে নিতে পারে না সহজে। যার কারণে যখনই মনে হবে যেন তাকে নিয়ে ফান হচ্ছে, যখনই মনে হবে তাকে নিয়ে টিজিং হচ্ছে, তাহলে সে যে কাজটা করবে, সে নিজেকে গুটিয়ে নিবে, সেখানে সে থাকতে চাইবে না। সে এই কারণে সে খুবই সেন্সিটিভ, সেই জায়গায় কিন্তু থাকতে চাইবে না। বন্ধুদের সাথে এ ধরনের অবস্থা তৈরি হলে সে কিন্তু নিজেকে গুটিয়ে নিয়ে আস্তে আস্তে সেখান থেকে সরে পড়বে। আমরা ছোট্ট প্রত্যেকটা মেডিসিনের সাথে ছোট্ট একটা দুইটা করে কেস আলোচনা করব, একেবারে ছোট। এখানে আমরা একটা মানে 10 বছরের একটা মেয়ে, সে যে প্রবলেমটা সেটা হচ্ছে তার ফ্রিকুয়েন্ট পেট ব্যথা তার ডেভেলপ করেছে। তো যখন ডাক্তারের কাছে গেল, তখন অনেকগুলো অনুসন্ধানের মধ্যে যে বিষয়টা দেখা গেল সেটা হচ্ছে স্কুলের মধ্যে মূলত সে যখনই যায় তখনই টিচাররা তাকে বকাঝকা করে। বকাঝকার কারণেই মূলত সে স্কুলের মধ্যে যে কাজটা করে সেটা হচ্ছে ওই টিচার প্রত্যেকটা ইভেন্টে সে যখনই যায় তখন এই নিজেকে গুটিয়ে রাখে, সে এই বিষয়ে নিয়ে কোনো আলোচনা করতে চায় না। এই কারণে তার এই যে পেট ব্যথা যেটা সেটা ডেভেলপ করেছে। এখানে আমরা অ্যাস্ট্রোফিজিক্রিয়া দিয়েই আমরা কেসটাকে সমাধান করা হয়েছে ওই ইয়ার মধ্যে, আমরা কেস স্টাডি যেখানে দেখেছি ওখানে। এরপরে আরেকটা বিষয় হচ্ছে রিকারেন্ট ইউটিআই। রিকারেন্ট ইউটিআই এর মধ্যে বাচ্চার মূলত স্কুলের মধ্যে বোলিং এর শিকার হয়েছে, মানে টিচার ছাত্রদের মাধ্যমে, যে তার বন্ধু বান্ধব ওরা ওদের সাথে যে প্রবলেম হয়েছে সেখানে দেখা যাচ্ছে তার রিকারেন্ট ইউটিআই তৈরি হয়েছে। সে এই জায়গায় যেটা হয় সেটা হচ্ছে সে মানে করে না, কোন রকমের আর্গুমেন্টে জানে, সে খুবই সাইলেন্ট মোড হয়ে গেছে এবং সবসময় সে একটু কাঁদো কাঁদো ভাবের মধ্যে চলে আসছে। এখানে আমরা এই কেসটার সমাধান দেখেছি অ্যাস্ট্রোফিজিক্রিয়ার মাধ্যমে। আমরা যদি সালফারের বিহেভিয়ার নিয়ে একটু দেখি, যে বাচ্চাদের ক্ষেত্রে সালফারের বিহেভিয়ারটা কিরকম। তারা যখন বাড়িতে থাকে তখন আমরা দেখছি যে তারা তাদের যে তার যে ভাই বোন আছে, তার যে আব্বা মা, তাদের সাথে কিন্তু যে কোনো ছোটখাটো বিষয়েও তারা আর্গু করতে খুব দ্বিধাবোধ করে না। তারা খুব যে কোনো বিষয়ে তারা আর্গুমেন্টেটিভ, তারা টেন্ডেন্সি একটা আছে। এবং বিশেষ করে তারা এইটা কখন করে, যখন তারা আনরিকগনাইজড হয়, যখন তাদেরকে কথা বলতে দেয়া হচ্ছে না, সে আসলে কথা বলতে চাচ্ছে, সে মনে করে যে না মনে হয় আমাকে মূল্যায়ন করা হচ্ছে না। বাচ্চা যখন এই বিষয়টা মনে করে তখন কিন্তু সে ভাই বোনদের সাথে এবং তার আব্বা মার সাথে সে আর্গু করে।
হ্যাঁ, আমরা তাকে দেখবো সে অনেক বেশি কথা বলার কারণে মূলত সালফারের রোগী অনেক বেশি কথা বলে অনেক টকেটিভ হয়, যার কারণে তার কথা তো শেষ নাই। হ্যাঁ, শেষ না থাকার কারণে মূলত সে অল্প কথা বলে বাকি কথা যখন অন্যরা যখন মানে অন্যদিকে মনোযোগী হয় তখনই সে কেবল তার কথা সবগুলো বলতে না পারার কারণেই কিন্তু সে আর্গুমেন্ট করে থাকে। এবং সে এখানে আরেকটা বিষয় দেখবো আমরা, সে বাড়ির কাজ এবং যে অন্যান্য যে কাজগুলো তাকে করতে বলা হয় সে কিন্তু এগুলো নেগলেক্ট করে। তখনই সে নেগলেক্ট করে যখন সে কোন একটা তার শখের কাজের মধ্যে অথবা সে ইন্টেলেকচুয়াল কোনো বিষয়ের মধ্যে জড়িত আছে। এখানে সালফারের রোগীর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সালফারের বাচ্চা বয়স্ক সবার ক্ষেত্রে একটা, তারা কিন্তু যথেষ্ট ইন্টেলেকচুয়াল হয়, যতই গোছালো হোক না কেন সালফারের বাচ্চা কিন্তু যথেষ্ট ইন্টেলেকচুয়াল হয়, যার কারণে সে বিভিন্ন রকমের আইডিয়াস তার মাথার মধ্যে ঘুরপাক খাওয়ার কারণে সে কিন্তু মানে তার কাজের মধ্যে ডুবে থাকে। তার মানে কিছুক্ষণ এই কাজ কিছুক্ষণ কাজ তার কাজের মধ্যে ডুবে থাকে, যার কারণে সে বাড়ির যে গুরুত্বপূর্ণ কিছু কাজ তার ভাই বোনেরা দিয়েছে অথবা তার করা প্রয়োজন অথবা তার স্কুল থেকে যে কাজগুলো দিয়েছে সেই কাজগুলো কিন্তু সে নেগলেক্ট করে অন্য কাজে সে মনোযোগী হয়েছে। এই জিনিসটা আমরা এখানে দেখবো সালফারের বাচ্চাদের ক্ষেত্রে। সালফারের যে বাচ্চা তারা স্কুলে যেটা হয় সেটা হচ্ছে তারা যেহেতু আসলে একটু দুঃখিত, আর একটু স্লো বলতে হবে স্যার, একটু স্লো বললে আমাদের জন্য ভালো হয়। আচ্ছা, ধন্যবাদ। সালফারের বাচ্চাদের ক্ষেত্রে আমরা যেটা স্কুলে দেখব, তারা যেহেতু তাদের আসলে অনেকগুলো আইডিয়া তাদের মাথার মধ্যে ঘুরপাক খায়, তারা যেহেতু আসলে ইন্টেলেকচুয়াল যদিও বা তারা মানে ডিসঅর্গানাইজড, হ্যাঁ, কিন্তু তারা যথেষ্ট পরিমাণে ইন্টেলেকচুয়াল, যার কারণে তারা যখন স্কুলে যায় তারা প্রত্যেকটা কাজের প্রতি মানে টিচারের যে কথাগুলো বলে সেগুলোর প্রতি অনেক বেশি কিউরিয়াস হয় এবং এই কিউরিয়াস তারা তাদের যে মেধা আছে সেটাকে তারা কাজে লাগাতে পারে, কিন্তু তারা এই সবগুলো কাজ করবে হচ্ছে ডিসঅর্গানাইজড ওয়েতে এবং ইনঅ্যাটেন্টিভ ওয়েতে। ডিসঅর্গানাইজড ওয়ে এবং ইনঅ্যাটেন্টিভ ওয়েতে তারা আসলে এই কাজগুলো করে, যার কারণে সালফারের বাচ্চা এবং বড় যাদেরকেই দেখবো না কেন তাদেরকে আমরা এই বিষয়টা ক্লিয়ারলি দেখবো বাচ্চাদের ক্ষেত্রে যে তারা যথেষ্ট পরিমাণে কিউরিয়াস, কিন্তু তারা তাদের কাজের মধ্যে ইনঅ্যাটেন্টিভ, কাজ সুইচ করে একটা জায়গা থেকে আরেকটা এবং ডিসঅর্গানাইজড। আবার আমরা সালফারের বাচ্চাদেরকে দেখবো তাদের প্রত্যেকটা ক্রিয়েটিভ কাজের জন্য, তাদের প্রত্যেকটা ক্রিয়েটিভ থিঙ্কিং এর জন্য টিচাররা কিন্তু বা তাদের সহপাঠীরা কিন্তু যেখানে আছে তারা কিন্তু তাকে খুব বেশি প্রেজ করে, কিন্তু সে প্রায় সময় তার ক্রিয়েটিভিটি যতই থাকুক না কেন, তার যতই মানে কাজগুলো অনেক বেশি মানে ভালো করুক না কেন, দেখা যাবে তার সেখানের মধ্যে সবগুলো ডিসঅর্গানাইজ ইনকমপ্লিট অবস্থায় থাকবে এবং মেসি অবস্থায় থাকবে, হাতের লেখাগুলো ঠিক হবে না। এই কারণে দেখা যাবে তার টিচাররা তাকে যেমন বকা যাওয়া করবে, তার বন্ধু বান্ধবরা তাকে বলবে এগুলো কি লিখছো, এগুলো কিছু হয়েছে, এগুলো আমরা বুঝতেছি, এরকম কিন্তু তার বন্ধুরা তাকে বলতে থাকবে, কিন্তু তারপরেও তার আইডিয়া গুলোর কারণে তার ক্রিয়েটিভিটি গুলোর কারণে সে কিন্তু সবসময় প্রশংসা পেয়ে থাকে সবার কাছ থেকে। আমরা যদি সালফারের বাচ্চাদের বন্ধুদের সাথে তাদের যে অ্যাক্টিভিটি সেখানে দেখবো যে তারা সবসময় গ্রুপ অ্যাক্টিভিটি করতে খুব পছন্দ করে এবং সে যেহেতু তার কাছে যেহেতু অনেক কথার ঝুড়ি, সে যেহেতু অনেক বেশি আইডিয়া আছে, ক্রিয়েটিভিটি আছে, যার কারণে সে সবাইকে নিয়ে কাজগুলো করতে চায়। কিন্তু একটা মানে এখানে একটা প্রবলেম তৈরি হয়, সেটা হচ্ছে সালফারের বাচ্চারা
প্রত্যেকটা ডিসকাশনে অথবা যখন গেমসে যায়, কোনো খেলাধুলা করতে যায়, তখন কিন্তু তারা ডোমিনেট করার চেষ্টা করে। কারণ হচ্ছে সে চায় যে তার প্রত্যেকটা কথা কাজ এগুলো যেন অনেক বেশি কি হয়, মানে সবাই শুনে। কারণ সে আসলে ক্রিয়েটিভ হওয়ার কারণে, আইডিয়া অনেক বেশি থাকার কারণে কিছুক্ষণ পর পর সে সুইচ করলেও তার আইডিয়া গুলোকে সে সবাইকে শোনানোর চেষ্টা করে। এবং এখানে যখন দেখা যাবে তার কথাগুলো অন্যরা তেমন একটা গুরুত্ব দিচ্ছে না, বন্ধুরা তার কথার দিকে মনোযোগী না হয়ে আরো অন্যান্য বিষয় নিয়ে তারা আলোচনায় চলে আসবে, তখন কিন্তু সালফারের বাচ্চা নিজেকে আস্তে করে গুটিয়ে নেওয়ার চেষ্টা করবে, সে আইসোলেটেড হয়ে যাবে। সেখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সে হচ্ছে সেলফ সেন্টার্ড। কারণ হচ্ছে তার সেলফ সেন্টার্ডের মূল বিষয় হচ্ছে তার আইডিয়া গুলোকে মূলত সে সব সময় চায় যে অন্যদের কাছে বুঝিয়ে দেওয়ার জন্য। কিন্তু আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সে যেহেতু অগোছালো অবস্থায় থাকে, হ্যাঁ, অন্যরা তাকে অগোছালো অবস্থাটা তাকে দেখিয়ে দিচ্ছে, তখনই যে কাজটা হয় সেটা হচ্ছে সে নিজেকে আস্তে করে গুটিয়ে নেওয়ার চেষ্টা করে এবং গুটিয়ে নেই। আমরা যদি সালফারের একটা কেজের দিকে তাকাই, কেসটাতে আমরা দেখবো যে এখানে আমি প্রথমে লিখেছি কি ডে ড্রিমার। সে কিন্তু ডে ড্রিমার এই কথাটা লিখার পিছনে কারণ হচ্ছে সে মানে সালফারের বাচ্চা চিন্তা ভাবনা করবে অনেক বেশি, মানে তার স্বপ্নের কোনো শেষ নাই, তার স্বপ্ন দেখার কোনো শেষ নাই, অনেক বেশি স্বপ্ন সে দেখবে, যার কারণে সে মানে কাজকে একটার পরিবর্তে মানে অনেকগুলো আইডিয়া তার কাছে আসার কারণে দেখা যাচ্ছে অধিকাংশ সময় সালফারের বাচ্চারা বা সালফারের রোগীরা জীবনে ভালো কিছু অনেক বেশি কিছু করতে পারে না। হ্যাঁ, এই কারণে আমি ডে ড্রিমার শব্দটা বলছি। এখানে দেখা যাচ্ছে বাচ্চাটাকে স্কুলের মধ্যে তার ফরগেটফুলনেস এর কারণে, তার মেসি ওয়ার্ক গুলোর কারণে, যেগুলো সে অগোছালো ভাবে করতেছে, হ্যাঁ, সেগুলোর কারণে স্কুলে তাকে অনেক বেশি কষ্ট করতে হচ্ছে। হ্যাঁ, এবং দেখা যাচ্ছে যে বাচ্চাটা যখন বাপ সহ আসছে, দেখা যাচ্ছে যে তার গোসল করার ক্ষেত্রে তার অ্যাভারশন আছে, এবং তার আব্বা আম্মা বলতেছে যে কি প্যারেন্টস বলতেছে তার রুমকে সে সবসময় গোছালো অবস্থায় রাখে। এই যে একটা অবস্থা, এখানে আমরা সালফারের কথা সালফার দিয়ে এই কেসটাকে সমাধান করা হয়েছে। এবং দ্বিতীয় আরেকটা বিষয় আমরা আরেকটা কেসে যদি আমরা দেখি, সেখানে একটা ছোট্ট মেয়ে 10 বছরের স্কুল এবং বাড়িতে সব জায়গায় সে অনেক বেশি আর্গুমেন্টেটিভ, এবং তার শরীরের মধ্যে আমরা স্কিন রাশের হিস্ট্রি দেখতে পাচ্ছি, এবং সে সবসময় ডিসলাইক ফর বাথিং, সে যতই গরম লাগুক না কেন সে কিন্তু গোসল করতে অনীহা প্রকাশ করে। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সে কিছুক্ষণ দেখা যাচ্ছে তার যে বন্ধু বান্ধব আছে তাদের সাথে অনেক বেশি হাসি খুশি, আবার দেখা যাচ্ছে কিছুক্ষণ পর সে নিজেকে গুটিয়ে নিয়েছে। এইখানে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। এই পয়েন্টের উপর ভিত্তি করে এখানে সালফারকে আমরা প্রয়োগ করতে দেখি। আমরা তুজার বাচ্চার বিহেভিয়ারের দিকে যদি তাকাই, তুজার বাচ্চা বাড়িতে প্রায় সময় রিজার্ভড অবস্থায় থাকে, এবং সে ওপেন প্রায় যেটা হয় সে সিক্রেটিভ থাকে। সে খুব বেশি একটা পরিবারে আব্বা আম্মার সাথে ভাই বোনের সাথে অনেক বেশি মিশে না, সে একা একা থাকতে চায় এখানে। এবং সে পার্সোনাল কোনো ইস্যু নিয়ে, বিশেষ করে পার্সোনাল ইস্যু নিয়ে সে কিন্তু পরিবারের অন্যান্য বিষয়গুলো নিয়ে সে কথা বললেও পার্সোনাল কোনো বিষয় নিয়ে সে কিন্তু সহজে কথা বলতে চায় না। এবং সে অন্যান্য বিষয়গুলো বলার ক্ষেত্রেও কিন্তু সে বাচ্চা হলেও সে কিন্তু অনেক সতর্কতার সহিত কথা বলে, কারণ যেহেতু পার্সোনাল ইস্যু নিয়ে সে কথা বলতে চায় না, এবং ওই পার্সোনাল ইস্যু যদি চলে আসবে মনে হয় তখন কিন্তু সে আস্তে করে সরে পড়ে। এবং সে আরেকটা বিষয় হচ্ছে সে কারোর সাথে ঝগড়াঝাটিতে যেতে চায় না। হ্যাঁ, সে যেটা খুব অপছন্দ করে, এবং
সে নিজেকে নিজের রাগটাকে সে দমিয়ে রাখে, সে কোনোভাবে সেটাকে এক্সপ্রেস হতে দেয় না। কারণ রাগ যদি সে দেখাতে চায়, এখানে মূল বিষয় হচ্ছে তার ওই যে সিক্রেটিভ যে বিষয়গুলো, পার্সোনাল বিষয়গুলো, সেগুলো উঠে আসবে। এই কারণে কিন্তু ছোট বাচ্চাও সহজে এই জায়গাতে এসে সে কিন্তু সহজে রাগ দেখাতে চায় না। এবং তুজার বাচ্চার স্কুলের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে সে এক্সেল ইন অ্যাক্টিভিটিস, হ্যাঁ, সে অনেক বেশি কাজ করবে এবং খুব ক্রিয়েটিভলি সে ক্রিয়েটিভ কাজ সে করবে। কিন্তু সে একটা গুরুত্বপূর্ণ বিষয়, স্কুলের মধ্যে সে কিন্তু গ্রুপ সেটিংসে কোনো কাজ করতে চায় না, সে একা একা করতে চায়। সে কিন্তু গ্রুপ ওয়াইজ কোনো কাজ সহজে করতে চায় না, কারণ সে নিজেকে গুটিয়ে রাখতে পছন্দ করে, সে সিক্রেট থাকতে পছন্দ করে, আর পার্সোনাল ইস্যুগুলো সে যেহেতু কারোর সাথে শেয়ার করতে চায় না, এই কারণে সে গ্রুপ অ্যাক্টিভিটির মধ্যে সে কিন্তু সহজে যেতে চায় না। এবং এখানে নিজেকে সবসময় গুটিয়ে রাখা, উইথড্র করে রাখা, প্রেফারিং নট টু ড্র অ্যাটেনশন টু দেমসেলভস, সে অনেক কাজ করবে, অনেক ক্রিয়েটিভ, কিন্তু সে একটা কাজ করবে, সেটা হচ্ছে সে চায় না যে টিচাররাও তার দিকে ফোকাস দিক বা কোনো তার বন্ধু বান্ধবরাও তার দিকে ফোকাস দিক, এই কাজটা সে চায় না। যার কারণে সে অনেক ক্রিয়েটিভ কাজ করলেও সে কিন্তু সে সহজে হুটহাট করে টিচারের কাছে চলে যাবে না, বন্ধুদের কাছে চলে যাবে না যে আমি এই কাজটা এভাবে করেছি, এই কাজটা কিন্তু সে করবে না। সে চাইবে না যে সে ফোকাস হোক, এই জিনিসটা সে না চাওয়ার কারণে সে তার ক্রিয়েটিভ কাজগুলোকেও সে নিজের মতো করে করে রাখে এবং অন্যদের কাছে এক্সপোজ কিন্তু সে করে না। আমরা যদি তুজার বন্ধুদের সাথে, মানে তুজার চাইল্ড তার বন্ধুদের সাথে যে কাজটা করে, সেটা হচ্ছে মে অ্যাপিয়ার ওভারলি এগ্রিয়েবল টু অ্যাভয়েড কনফ্লিক্ট। এটা খুবই গুরুত্বপূর্ণ যে দেখা যাচ্ছে একটা জায়গায় সে নিজেই ডিসএগ্রি করতেছে, নিজে নিজে, তার কাছে আরো অনেকগুলো যুক্তি আছে, যে যুক্তিগুলো দিয়ে সে কিন্তু করতে পারবে, নিজে প্রমাণ করতে পারবে যে এই জায়গাতে আসলে ভুল হচ্ছে, কিন্তু সেই কাজটা করবে না। কারণ হচ্ছে সে চায় যে কনফ্লিক্টটা অ্যাভয়েড করতে। কনফ্লিক্ট অ্যাভয়েড করতে পারলেই সে তার অনেকগুলো মানে কথা সে না বলে পারবে, নিজেকে আলাদা রাখতে পারবে। এই কারণে কিন্তু সে কোনোভাবে মানে কনফ্লিক্টে জড়াতে চায় না, হ্যাঁ। এবং যদিও বা তার মনের মধ্যে সে বিরক্তিকর একটা ভাব সে পোষণ করে রাখে। এবং বন্ধুদের ক্ষেত্রেও কিন্তু একই কাজ করে, সে গ্রুপ অ্যাক্টিভিটির মধ্যে বন্ধুদের সাথে সে দেখা যাচ্ছে অধিকাংশ সময় নিজেকে আলাদা করে রাখতেছে, বন্ধুদের সাথে যাইতে চায় না। কারণ হচ্ছে এখানে তার ভয় হয় যে তার কাজগুলো যদি জাজ করা হয়, হ্যাঁ, তার অ্যাক্টিভিটি গুলো নিয়ে যদি সবাই আলোচনা করতে থাকে, তাহলে দেখা যাবে পার্সোনাল অনেক কিছু বিষয় প্রকাশ হয়ে যেতে পারে। এই কারণে সে গ্রুপ অ্যাক্টিভিটিতে সে কিন্তু যেতে চায় না। এখানে আমরা ছোট্ট একটা কেস দেখতেছি যে 12 বছরের একটা বাচ্চা, হ্যাঁ, তার সে মূল কমপ্লেন হচ্ছে তার হাতের মধ্যে একটা ওয়ার্ডস আছে, হ্যাঁ, এবং সে দেখা যাচ্ছে যখনই তাকে সোশ্যাল গ্যাদারিংসে এবং অন্য কোথাও যেতে বলা হয়, সে কিন্তু সেই সবগুলো বিষয় সে অ্যাভয়েড করে চলতেছে, হ্যাঁ। এবং সে বাড়ির কাজের ক্ষেত্রে কিন্তু সে পারফেক্ট বাড়ির কাজ, কারণ হচ্ছে সে এখানে পারফেক্ট বাড়ির কাজ কেন, কারণ ওই কাজ সে করতে গেলে ভালোভাবে করলে অন্যদের সাথে কনফ্লিক্ট হবে না, অন্যদের সাথে মানে না গেলেও অন্যদের সাথে মানে যে গ্রুপ অ্যাক্টিভিটি বা অন্যদের সাথে আলাপ আলোচনা, সেই জায়গাগুলো সে অ্যাভয়েড করে চলতে পারবে। এই কারণেই সে মানে তার কাজগুলো, বাড়ির কাজগুলো সে যথাযথভাবে করে। এখানে আমরা তুজা দিয়ে সেটাকে সমাধান করতে দেখেছি। এবং দেখা আরেকটা কেসের ক্ষেত্রে দেখা যাচ্ছে একটা 10 বছরের বাচ্চা develops an irrational fear of being laughed at after a minor incident at school. স্কুলের মধ্যে একটা ছোটখাটো ঘটনা ঘটেছে এবং সে সেখানে যেটা হয়েছে তার কাছে বিদ্রুপ, হ্যাঁ, তার দিকে হাসি ঠাট্টা করা হয়েছে। দেখা যাচ্ছে বাচ্চাটা তখন থেকে become secretive and avoids eye contact, তখন থেকে সে নিজেকে অনেক বেশি গুটিয়ে রেখেছে এবং কারো চোখে চুপ করতে চাইলে কিন্তু সে কিন্তু নিজেকে সরিয়ে ফেলে। সেখানে আমরা দেখছি যে তুজা দিয়ে প্রাইমারিলি অনেক কিছু, তার বিহেভিয়ার অনেক কিছু চেঞ্জ আসছে।
আমরা যদি টিউবারকুলিনাম বোবিনাম ক্যান্ট যেটা আছে ওইটার যদি আমরা বিহেভিয়ারটা দেখি বাচ্চাদের ক্ষেত্রে, তাহলে আমরা যে বিষয়টা দেখব, বাড়িতে টিউবারকুলিনামের বাচ্চা ফ্রিকোয়েন্টলি ডিমান্ড অ্যাটেনশন। টিউবারকুলিনামের বাচ্চা কিন্তু অনেক বেশি অ্যাটেনশন সিকার। হ্যাঁ, সে কন্টিনিউয়াস অ্যাটেনশন সিক করবে এবং এনগেজ ইন ডিসরাপটিভ বিহেভিয়ার হয় ইগনোর। মানে তার দিকে যখন অ্যাটেনশন মানে ফ্যামিলিতে কেউ দিতে চাইবে না, তখন কিন্তু সে আচার আচরণ এমন ভাবে করবে, দেখা যাচ্ছে সেগুলো অনেক বেশি ধ্বংসাত্মক। যথাযথভাবে তার দিকে অ্যাটেনশন যদি দেওয়া হয় তখনই কেবল সে সুন্দর আচরণ করে, না হলে কিন্তু সে সুন্দর আচরণ করে না। তার অ্যারোগ্যান্ট একটা স্বভাব তার মাঝে চলে আসে। আমরা যেটা শুরুতে আমরা এস্টাবলিশিংয়ের ক্ষেত্রে দেখেছি যে অ্যাটেনশন না দিলে সে কিন্তু আস্তে করে সরে যায়, সে কিন্তু আক্রমণাত্মক হয় না। কিন্তু টিউবারকুলিনামের বাচ্চা খুবই আক্রমণাত্মক হয় এবং বিহেভিয়ার খুব এমন অবস্থায় নিয়ে যাবে, তার দিকে অবশ্যই অ্যাটেনশন দিতে হবে। এবং এমন অবস্থা হয় যে তার দিকে অ্যাটেনশন না দিলে সে যদি ফ্রাস্ট্রেশনের মধ্যে পড়ে যায়, তাহলে কিন্তু সে জিনিসপত্র ভাঙা শুরু করবে এবং যেভাবে থাকা উচিত সেভাবে সে রাখবে না। অনেক সময় ভাঙবে, অনেক সময় দেখা যাচ্ছে উলট পালট করে দিবে সব। ভাঙতেছে না কিন্তু এদিকের তা ওদিকে, ওদিকের তা এদিকে, এরকম অবস্থা সে কিন্তু তৈরি করবে। এবং তার একটা বিশেষ বিষয় হচ্ছে ফ্যাসিনেশন উইথ অ্যানিমালস এন্ড নেচার। হ্যাঁ, টিউবারকুলিনামের বাচ্চা কিন্তু দেখা যাবে বাড়িতে পোষা প্রাণী সে খুব ভালোবাসে। সে দেখা যাচ্ছে ছাদে বাগান করতেছে এবং সে ঘুরতে যেতে ভালোবাসে, বিভিন্ন দিকে যেতে তার খুব তার মনের মধ্যে আপনি ফুরফুরা মেজাজ সবসময় দেখতে পাবেন। সে যখনই নেচারের সাথে যায়, বাইরে যখন যায়, তখন তার মাঝে আপনি ফুরফুরা মেজাজটা আপনি লক্ষ্য করবেন। এবং টিউবারকুলিনামের বাচ্চাকে আমরা যদি স্কুলে দেখি, স্কুলে একটা টিউবারকুলিনামের বাচ্চা রেস্টলেস ইন দা ক্লাসরুম, সে কিন্তু রেস্টলেসনেস অবস্থায় থাকে। যেহেতু সে চায় যে তার দিকে অ্যাটেনশন সবাই দিক, এই কারণে সে রেস্টলেসনেস অবস্থাকে সব দিক দিয়ে সে সবার দ্বারা দ্বারা ঘুরবে, সবার সাথে একটু কথা বলবে, সে অন্যদেরকে নিয়ে বাইরে যাওয়ার চেষ্টা করবে। টিচার আসার মানে যখন টিচার ক্লাসে নাই, ঢুকার আগ মুহূর্তে এই কাজটা সে করবে এবং লিডিং টু ইনকমপ্লিট ওয়ার্ক। এবং প্রায় সময় দেখা যাচ্ছে কাজ করতেছে, এই মুহূর্তে একটু সুযোগ পাইছে বাইরে যাওয়ার জন্য, তাহলে সে ওই কাজটা অতটুকুতে রেখে কিন্তু সে আস্তে করে বাইরে যাওয়ার জন্য চেষ্টা করবে। এবং ডিসরাপটিভ বিহেভিয়ার, যখনই সে পারবে না, মানে তার মন যখন চাইবে যে একটু বাইরে যাওয়ার জন্য, হ্যাঁ, যখন সে যেতে পারবে না, তখন কিন্তু তার বিহেভিয়ারের মধ্যে একটু বিদঘুটে ভাব চলে আসবে এবং সে বন্ধু বান্ধবদের সাথেও ক্লাসমেটদের সাথেও কিন্তু সে দেখা যাচ্ছে এক ধরনের বিরক্তিকর আচরণ সে করতেছে। এবং ব্রাইট এন্ড কুইক লার্নার্স, টিউবারকুলিনামের বাচ্চা কিন্তু খুব দ্রুত শিখতে পারে। তার শিকার যে স্পিড সেটা কিন্তু অনেক বেশি, কিন্তু সে যখন একটা সাবজেক্টকে দেখা যাবে সে মনোটোনাস হিসেবে পাচ্ছে, একদমই পাচ্ছে যে একটা সাবজেক্ট আমি কতক্ষণ ধরে পড়বো, তখন কিন্তু সে দেখা যাবে ওই সাবজেক্ট পড়ার ক্ষেত্রে সে ইন্টারেস্ট হারিয়ে ফেলছে। সরি, বাইরে থেকে একটু আওয়াজ আসতেছিল, এটা ক্লাসে মনে হয় শোনা যাচ্ছে। এবং এই কারণে সে কিন্তু যতই কুইক লার্নার হোক না কেন, একটা সাবজেক্টকে যখন টিচাররা দেখা যাচ্ছে কয়েকদিন ধরে পড়ায়, তখন কিন্তু সে এই সাবজেক্টের প্রতি আগ্রহটা হারিয়ে ফেলে। সে নতুন নতুন সাবজেক্ট পড়ার জন্য খুবই আগ্রহী হয়ে ওঠে। এবং সে কিন্তু লিডারশিপ কোয়ালিটি দেখানোর জন্য
খুবই চেষ্টা করে লিডারশিপ কোয়ালিটি, কারণ যেহেতু তার মাঝেও কিন্তু অনেক বেশি লিডারশিপ কোয়ালিটি আছে, অনেক বেশি ক্রিয়েটিভিটি আছে এই কারণে, বাট স্ট্রাগল উইথ কনসিস্টেন্সি। কিন্তু তাকে এই কনসিস্টেন্সি ধরে রাখার জন্য, যে তার যে লিডারশিপটা ধরে রাখার জন্য, এটার জন্য তাকে অনেক বেশি স্ট্রাগল করতে হয়। কারণ সে যেহেতু বারবার সুইচ করে, এদিক ওদিক ঘুরতে চায়, বেড়াতে চায়, হ্যাঁ, নির্দিষ্ট জায়গায় থাকতে মানে থাকে না, যার কারণে তাকে এই যে কনসিস্টেন্সিটা ধরে রাখার জন্য কিন্তু তাকে অনেক বেশি স্ট্রাগল করতে হয়। টিউবারকুলিনামের বাচ্চারা যখন তার বন্ধুদের সাথে থাকে তখন এনার্জেটিক এন্ড ক্যারিশমেটিক। সে কিন্তু মানে এমন না যে চুপচাপ বসে থাকবে, তার ক্রিয়েটিভিটি গুলো আস্তে আস্তে দেখাবে, এরকম কিন্তু না। সে কিন্তু অনেক বেশি এনার্জেটিক, কন্টিনিউয়াস কাজের উপর থাকতে পারে, দৌড়ের উপর থাকতে পারে, এবং সে সাথে সাথে তার ক্যারিসমেটিক যে কোয়ালিটি, এগুলোও কিন্তু তার মাঝে থাকে। বাট ডোমিনেট গ্রুপ অ্যাক্টিভিটিস, এবং সে টোটাল গ্রুপটাকে আসলে সে ডোমিনেট করে। দেখা যাচ্ছে সে নিজেকে কিন্তু গুটিয়ে নিয়ে আসে না। টিউবারকুলিনামের বাচ্চা কিন্তু সালফারের মতো গ্রুপ অ্যাক্টিভিটি যেমন পছন্দ করে, আবার হুট করে তাকে নেগলেক্ট করার কারণে সে যে গুটিয়ে নিয়ে আসে, এখানে টিউবারকুলিনামের বাচ্চা কিন্তু গুটিয়ে নিয়ে আসে না। সে কিন্তু লিডারশিপ দেখানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করবে, এবং যদি তার মানে সে যে ডোমিনেট করতে চাচ্ছে, তার আইডিয়া গুলো, ক্যারিসমেটিক এই জিনিসগুলো যদি যথাযথ না হয়, দেখা যাচ্ছে একটু গন্ডগোল লাগা দেওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। সে কিন্তু গন্ডগোল পাকায় দিয়ে চলে আসার জন্য সবচেয়ে বেশি চেষ্টা করবে। এবং এখানে কুইক টু ফর্ম ফ্রেন্ডশিপস, এখানে টিউবারকুলিনামের বাচ্চার ক্ষেত্রে সে কিন্তু মানে তার এই বন্ধু হওয়ার ক্ষেত্রে, খুব বেশি বন্ধু বানানোর ক্ষেত্রে সে কিন্তু খুব বেশি তাড়াহুড়া করে, মানে খুব দ্রুত বন্ধু হয়ে যেতে পারে অন্যদের সাথে। এবং কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইকুয়ালি কুইক টু লস ইন্টারেস্ট ইন মেইনটেনিং দেম। সে যেহেতু আসলে অনেক বেশি সুইচ করে, অনেক বেশি মুভের উপর থাকার মুভমেন্টটা তার অনেক বেশি, যার কারণে সে ওইটা মেনটেন করার ক্ষেত্রে সে যথেষ্ট ইন্টারেস্ট অনেক সময় পায় না, এবং সেটা অনেক সময় সে কিন্তু ভেঙেও ফেলে। এখানে দুইটা ছোট কেস আছে, আপনারা স্লাইডটা দেখে নিবেন, আমি দিয়ে দিব স্লাইডটা গুলো। এখানে আমরা আসলে আর মূল পয়েন্টের দিকে যাবো, তো সেই জন্য একটু এই দুটা স্কিপ করলাম। অ্যাস্ট্রাফিসিগ্রিয়ার ইমোশনাল ইন্ডিকেটরস, অ্যাস্ট্রাফিসিগ্রিয়ার ইমোশনাল ইন্ডিকেটরস এবং বিহেভিয়ারাল ইন্ডিকেটরস এর দিকে যদি আমরা তাকাই, তাহলে অ্যাস্ট্রাফিসিগ্রিয়ার রোগী সাবমিসিভ এবং জেন্টাল বিহেভিয়ার তার মধ্যে থাকবে। অ্যাস্ট্রাফিসিগ্রিয়ার রোগী শান্তশিষ্ট থাকার চেষ্টা করে, এবং কোন রকমের কনফ্লিক্ট সে করতে চায় না, সে অ্যাভয়েড করার চেষ্টা করে। কারণ হচ্ছে তার এই যে কনফ্লিক্টের মধ্যে গেলে সে কিন্তু অসুস্থ হয়ে যায়। এই কারণে সে এই জায়গাতে সবসময় নিজেকে গুটিয়ে রাখার চেষ্টা করবে, এবং সে কোনোভাবেই কনফ্লিক্টে যেতে চায় না। এবং রিয়ালি অ্যাসার্টিং দেয়ার ওন অপিনিয়ন, যে কোনো জায়গায়, হ্যাঁ, যে কোনো জায়গায়, বাড়িতে হোক, অন্য জায়গায় হোক, সে কিন্তু নিজের অপিনিয়নটাকে বর্ণনা করার জন্য সে কিন্তু তেমন একটা চেষ্টা করে না। যতক্ষণ পর্যন্ত না তাকে জিজ্ঞেস করা হয়, ততক্ষণ পর্যন্ত সে কিন্তু ওভাবেই থাকে। এবং ডাক্তারের সামনে সে যখন কথা বলে, সে কিন্তু নার্ভাস ফিল করে। বিশেষ করে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যদি তার হাজবেন্ড থাকে, তার আব্বা থাকে, অথবা মানে তাকে কন্ট্রোল করে এরকম কেউ থাকে, অথরিটি কেউ থাকে, তখন কিন্তু সে একেবারে নার্ভাস ফিল করে। কারণ তাদের সামনে সে কিভাবে কথা বলবে, কারণ এখানে পিছনে ব্যাকগ্রাউন্ডে আর অনেক কিছু থাকতে পারে, যেখানে তাকে কথা বলতে দেয়া হয় না, অথবা তার অপিনিয়ন সে যথাযথ প্রকাশ করতে পারে না। এই ধরনের মানে বিভিন্ন অবস্থার কারণে যখন ডাক্তারের সামনে ফ্যামিলির কেউ থাকে, তখন কিন্তু সে যথাযথভাবে কথা বলতে পারে না, এবং নার্ভাস সে ফিল করে। এবং এখানে সাপ্রেসড অ্যাঙ্গার এন্ড ইমোশনাল রিসেন্টমেন্ট, যেটা
আমরা প্রায় সময় দেখতে পাবো সে রিজার্ভ আছে। রিজার্ভ থাকার পিছনে কারণ হচ্ছে সে তার ভিতরে যে রাগ আছে সেই রাগটাকে সে কিন্তু দমিয়ে রেখেছে। হ্যাঁ, সেই রাগটাকে সে কিন্তু অন্যদের সামনে কখনোই প্রকাশ করতে চায় না। এবং এখানে বিভিন্ন রিলেশন, হ্যাঁ, তাদের যে কারেন্ট লাইফ সিচুয়েশন, রিলেশন এবং পিছনের অনেকগুলো ঘটনা সবগুলোকে সে মনে রেখেই মূলত এই কাজটা করে, যাতে করে অন্যদের সাথে কনফ্লিক্ট হয়ে সে অসুস্থ হয়ে না পড়ে। দে মে এক্সপ্রেস ডিসস্যাটিসফ্যাকশন, এবং ডিসস্যাটিসফ্যাকশন সে যে তার মনের মধ্যে যে রাগকে পুষিয়ে রেখেছে, সে যে অন্যদের সাথে কনফ্লিক্টে যেতে চাচ্ছে না। এখন কথা বলতে গেলে তো আসলে কনফ্লিক্ট হবে, সেটাকে সে প্যাসিভলি সে কিন্তু মাঝে মাঝে বলার চেষ্টা করে। সে অনেক সময় বলবে যে এটা আসলে এভাবে কেন হচ্ছে আমি জানি না। হ্যাঁ, এটা এটা আমি এটা এই বিষয় নিয়ে আসলে তেমন একটা কথা বলতে চাচ্ছি না। এরকম সে নিজ থেকে বলতে থাকবে। সে বলবে না যে এটা ওই কারণে হয়েছে, ওই ব্যক্তিটার কারণে হয়েছে, এই জিনিসটা সে প্রাইমারিলি কিন্তু বলতে চাইবে না। এবং এখানে ওভার সেন্সিটিভ টু ক্রিটিসিজম, সে কিন্তু অনেক বেশি ওভার সেন্সিটিভ। তাকে যখন প্রশ্ন করা হবে সে কিন্তু প্রশ্নগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করবে। বিশেষ করে দেখা যাবে একেবারে জেন্টাল ক্রিটিসিজমও যদি হয়, একেবারে কোয়েশ্চেনটা যদি এমন হয় যে সেটা তার ইমোশনের মধ্যে আঘাত লাগছে, তখন কিন্তু সে সেটাকে অ্যাভয়েড করার চেষ্টা করবে। এবং ডাক্তার তার যদি লাইফস্টাইলে কোনো চেঞ্জের কথা বলে, কোনো কিছু সাজেস্ট করে, সেখানে সে যখন দেখবে যে এটা মনে হয় আমাকে হিট করে বলা হয়েছে, এটা মনে হয় আমার ওভার ওয়েটের কারণে বলা হয়েছে, অথবা দেখা যাচ্ছে রোগীটা শুকনা, হ্যাঁ, তখন মনে হচ্ছে যেন ও বলবে যে আমি বেশি শুকনা এই কারণে মনে হয় বলা হয়েছে। এই যে তার মাঝে এটা হচ্ছে হাইপার সেন্সিটিভিটি, সেই জিনিসটা হয় আন্ডার ভ্যালু অথবা আনঅ্যাপ্রিসিয়েটেড, এই জিনিসটা সে কিন্তু সবসময় মনে করে। এবং অ্যাস্টাফিসিক ক্রিয়ার একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে হিস্ট্রি অফ সাপ্রেশন। এই যে সাপ্রেশন সেটা কিন্তু তার সারা জীবন ধরে, সারা জীবনে সে বিভিন্নভাবে কিন্তু তার ঘটনা আমরা তার জীবনের মধ্যে দেখতে পাবো। বিশেষ করে আমি শুরুতে যেটা বলেছি যে ডাক্তারের সামনে সে কথা বলতে নার্ভাস ফিল করছে। নার্ভাসটা ফিল করতেছে কেন? কারণ সে পরিবারের মধ্যে যেভাবে কথা বলার জন্য স্বাধীনতা মনে মনে আশা করতেছিল, অথবা সে একসময় কথা বলতো, তার আব্বা আম্মা তাকে থামিয়ে দিয়েছে, টিচার তাকে থামিয়ে দিয়েছে, অথবা তার হাজবেন্ড তাকে থামিয়ে দিয়েছে। অফিসের মধ্যে গেলে দেখা যাবে তার অথরিটি, যে তার বস আছে, তাকে তার কথা বলতে দিচ্ছে না, থামিয়ে দিচ্ছে। এই যে থামিয়ে দেয়া, সেটা হচ্ছে হিস্ট্রি অফ সাপ্রেশন, তাকে কথা বলতে না দেয়া। কেমন এই জিনিসটা আমরা এস্টাফিসিক রোগীর মধ্যে অবশ্যই দেখবো। এবং রিলাক্টেন্ট টু এক্সপ্রেস ডিসস্যাটিসফ্যাকশন, হ্যাঁ, তার মধ্যে যে মানে ডিসস্যাটিসফ্যাকশন আছে, এইটা কিন্তু সে প্রকাশ করতে চায় না। কারণ হচ্ছে সে তাদের সামনে যদি প্রকাশ করে তাহলে আবার কনফ্লিক্ট তৈরি হবে, এবং এই কনফ্লিক্টটাকে অ্যাভয়েড করে চলার জন্য এস্টাফিসিক রোগী কিন্তু যে কোনো জায়গায় নিজেকে কথাগুলো বলতে চাইবে না, চুপচাপ থাকবে। আমরা যদি সালফারের বিহেভিয়ারাল ইন্ডিকেশন দেখি, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় সালফারকে চেনার জন্য, সেটা হচ্ছে সালফারের থট এমন পর্যায়ে যে আপনি প্রায় সময় দেখবেন তার চিন্তা ভাবনাগুলো, তার যে ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটির মধ্যে আসলে নাই। হ্যাঁ, অধিকাংশ চিন্তা ভাবনা তার মানে একটা গ্রামে কথা আছে যে ছেঁড়া কাতার শুয়ে সে স্বপ্ন দেখে। হ্যাঁ, এখানেও কিন্তু এই ঘটনাটা আছে যে সে তার প্রত্যেকটা আইডিয়াস গুলো যথেষ্ট ক্রিয়েটিভ হলেও, হ্যাঁ, সে তার বিয়ন্ড ক্যাপাসিটি। এখানে একটা কথা আমরা বলতে পারি, তার পা থাকে মাটির সাথে এবং তার মাথা থাকে হচ্ছে আকাশে। হ্যাঁ, এই অবস্থায় আমরা সালফারকে বলতে পারি। এবং সালফারের এই যে চিন্তা ভাবনার ক্ষেত্রে, তার ক্রিয়েটিভিটি গুলোর ক্ষেত্রে, আইডিয়াস গুলোর ক্ষেত্রে এত বেশি সুইচ করে, এই সুইচটা আমরা তার
ফিজিক্যালি এবং মেন্টালি দুই জায়গাতে কিন্তু আমরা দেখতে পাবো। দেখবো যে সে একটা জায়গায় কিন্তু অনেকক্ষণ ধরে দাঁড়ায় নাই, 5-7 মিনিট 10 মিনিট এর চেয়ে বেশি কিন্তু সে একটা নির্দিষ্ট জায়গায় দাঁড়াবে না, এবং সেটা আমরা ইন্টারনালি এবং এক্সটার্নালি দুই জায়গায় কিন্তু কন্টিনিউয়াস আমরা দেখতে পাবো। এবং সালফারের একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে সকালে তার খিদা, যেটা সকালে খাওয়ার পরে আবার 2-3 ঘন্টা পরে তার আবার খিদা লাগে, এটা এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর আমরা যে বিষয়টা যে সালফার যে অনেক বেশি টকেটিভ, সে যে অনেক বেশি কথা বলে, কথা বলাটা তার মানে তাকে থামানো যায় না। এখানে আমরা অনেক বেশি কথা বলার মধ্যে 3টা মেডিসিনকে আমরা দেখি, একটা হচ্ছে লেকেসিস, একটা হচ্ছে লাইকোপোডিয়াম, একটা হচ্ছে সালফার। লেকেসিসের ক্ষেত্রে আমরা দেখবো সে কথা বলতে খুব মজা পায়। হ্যাঁ, লেকাসিসের কথা এবং অন্যদের সাথে সে গল্প গুজব করতেছে খুব মজা করে, তাতে তার মানে যে কোনো কারোর সাথে সে কিন্তু ভালোভাবে কথা বলতে পারে, কোনো সমস্যা হয় না, এবং কন্টিনিউয়াস সে কথা বলতে পারে। লাইকোপোডিয়ামের ক্ষেত্রে যে বিষয়টা সেটা হচ্ছে লাইকোপোডিয়ামের যে কথা বলা, যে তার সামনে যে ব্যক্তিটা আছে সে প্রথমে সেটার দিকে খেয়াল করবে, সেটা কি তার সিনিয়র নাকি তার জুনিয়র। সে যদি দেখে যে এটা হচ্ছে আমার সিনিয়র, মানে এই ব্যক্তির সামনে কথা বললে আমি কিছু বকাঝকা শুনতে পারি, তাহলে সে খুব সতর্কতার সহিত কথা বলবে। অনেক সময় দেখা যাবে লাইকোপোডিয়াম রোগী সেখানে আর কথা বলছে না, এমনি আপনি তাকে সাধারণত দেখান যে চিনেন যে সে কথা বলে, কিন্তু আজকে সে কথা বলে না, কারণ হচ্ছে তার অথরিটেটিভ কেউ তার সামনে বসা, মানে তার সিনিয়র কেউ তার সামনে বসা। এবং লাইকোপোডিয়ামের রোগী যখন দেখবে যে তার সামনে যে রোগীটা বসা আছে বা যা ব্যক্তিটা বসা আছে সেটা হচ্ছে তার জুনিয়র অথবা তার উপরে সে কথা বলার মতো ক্ষমতা রাখে, তখন কিন্তু সে কন্টিনিউয়াস কথা বলবে। লাইকোপোডিয়ামের রোগী সেখানে কথা বলতে তার কোনো দ্বিধা নাই, কারণ সে জুনিয়রদের উপরে অথবা তার নিচে অধীনস্থ যারা আছে তাদের উপরে সে সবসময় প্রেসার ক্রিয়েট করার একটা টেন্ডেন্সি তার মধ্যে থাকে। সালফারের ক্ষেত্রে কিন্তু বিষয়টা ভিন্ন রকম। তার সামনে কি আছে, তার পিছনে কে আছে, আশেপাশে কে আছে, তার কোনো খবরের দরকার নাই, কন্টিনিউয়াস কথা বলবে। এবং সে এমন অবস্থায় যায় যে অনেক সময় সে যে বিষয়ে এতক্ষণ কথা বলতেছিল সেটা 7 সমুদ্র 13 নদী পার হয়ে অন্য সাবজেক্টে চলে গেছে, কিন্তু তার কথার কোনো শেষ হচ্ছে না, সেটা আমরা সালফারের মধ্যে দেখতে পাবো। এবং সালফারের যে ফিলোসফিক্যাল বিষয়গুলো, সে যে অনেক বেশি টকেটিভ, আমরা শুরুতে বলেছিলাম সে অনেক বেশি ইন্টেলেকচুয়াল, যদিও বা সে ডিসঅর্গানাইজড, সে সবকিছু ঠিক মতো রাখতে পারে না, কিন্তু সে ডাক্তারের সাথে লং 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 অনেকক্ষণ ধরে কথা বলবে, কমপ্লেক্স ডিসকাশন করে ফেলবে। এবং তার অপিনিয়ন গুলো সে যদিও বা হেলথ সম্পর্কে তার নলেজ কম থাকতে পারে, দেখা যাবে হেলথ সম্পর্কে সে অনেকগুলো নলেজ অর্জন করার চেষ্টা করবে, অথবা সে যতটুকু আছে ততটুকু ডাক্তারের সামনে সে প্রকাশ করার চেষ্টা করবে। তার শরীর সম্পর্কে, তার অস্তিত্ব সম্পর্কে সে কিন্তু অনেক কিছু বর্ণনা করার চেষ্টা করবে। আবার দেখা যাচ্ছে সে এত বেশি কথা বলে যে তার যে মেইন টপিক, সেই টপিকের মধ্যে ডাক্তারকেও থাকতে দেয় না, এবং অনেক সময় ডাক্তারকেও সে কথা বলতে বলতে এমন এক জগতে নিয়ে যাচ্ছে যে জগতে ডাক্তারও মজা পেয়ে যাচ্ছে, কারণ হচ্ছে কি মজার একটা জায়গায় সে নিয়ে যাচ্ছে। এই জায়গাতে দেখা যাচ্ছে প্রায় সময় সঠিক জায়গাতে সে থাকে না, মেইন টপিক থেকে সে কিন্তু সরে যায়। আমরা সালফারের দেখবো সে অনেক বেশি কনফিডেন্স এবং কিন্তু সেলফ সেন্টার্ড, সে প্রত্যেকটা কাজের মধ্যে মানে অনেক বেশি সেলফ কনফিডেন্স তার মধ্যে থাকবে, এবং সে সেটা শো করার চেষ্টা করবে। এবং সামটাইমস বর্ডারিং অন অ্যারোগেন্স, সে কিন্তু যেহেতু তার যে কনফিডেন্স গুলো, তার আইডিয়াস গুলো, সেগুলো মানুষকে যথাযথভাবে যদি বুঝাতে না পারে, সে কিন্তু একটা ভাব সে দেখাতে পারে। and tendency to focus conversation on themselves, তাদের কথা, তাদের অসুস্থতা, তাদের বিষয়, মানে সালফারের রোগী তার কথাগুলোকে ফোকাস করার চেষ্টা করবে, সে অন্যদের বিষয়গুলো আনাচ্ছে, নিজেরটাকে সে বারবার বলার চেষ্টা করবে। এবং সালফারের রোগীর ক্ষেত্রে একটা বিষয় সেটা হচ্ছে দেখা যাবে তার গার্জিয়ান আসছে বা অন্যরা আসছে, সে নিজেও মাঝে মাঝে বলবে যে সে গোসল করতে চায় না। হ্যাঁ, সে গোসল করতে চায় না, সে যতই গরম পড়ুক না কেন, যতই অগোছালো বা অপরিষ্কার অপরিচ্ছন্ন অবস্থায় থাকুক না কেন, সে প্রায় সময় গোসল করার জন্য সে
তার কোনো আগ্রহ থাকবে না। তুজার ক্ষেত্রে আমরা বিহেভিয়ারাল এন্ড ইমোশনাল ইন্ডিকেশনে যদি তাকাই, তাহলে তুজার রোগী কিন্তু অনেক বেশি সিক্রেসি মেনটেন করে এবং রিজার্ভ থাকে। মূলত তার যে পার্সোনাল বিষয়গুলো আছে সেই বিষয়গুলোকে সে সবসময় হাইড করার চেষ্টা করে, সেই বিষয়গুলোকে সে প্রকাশ করতে চায় না। এই যে সিক্রেসি, সেই বিষয়টার কারণে সে যদি তাকে কোনো পার্সোনাল কোনো কোয়েশ্চেন করা হয়, সে কিন্তু সেগুলো ডাইরেক্ট আনসার না দিয়ে সে কিন্তু ইনডাইরেক্টলি আনসার দেওয়ার চেষ্টা করে অথবা অ্যাভয়েড করে চলার চেষ্টা করে। অনেক সময় তুজার রোগীকে দেখা যাচ্ছে একটা কথা বের করার জন্য 3বার 4বার 5বারও একই কোয়েশ্চেন করতে হচ্ছে, কিন্তু সে ওই জায়গাতে অনেক সময় দেখা যাচ্ছে আসতে চায় না। কারণ এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে সেন্স অফ গিল্ট অর শেম। হ্যাঁ, এখানে তার গিল্টিনেস কাজ করে, তার যে দেখা যাচ্ছে তার শরীর নিয়ে, তার বিভিন্ন তার শরীরের স্বাস্থ্য নিয়ে, অ্যাপিয়ারেন্স নিয়ে সে অনেক সময় সে মানে একটা শাইনেস ফিল করে, অথবা তার মাঝে দেখা যাচ্ছে এখানে একটা মনে করেন ছিঁড়ে গেছে অথবা এখানে একটা ওয়ার্ডস উঠছে, সেটা নিয়ে সে তার ঢেকে রাখতে চাইবে, এরকম একটা অবস্থা তার মাঝে কিন্তু তৈরি হয়। এবং সে মূলত এখানে আরেকটা মূল পয়েন্ট আমরা যেটা বারবার দেখবো ঘুরে ফিরে, সেটা হচ্ছে তার পার্সোনাল ইস্যুগুলো সে নিয়ে আসতে চায় না বলে তার মধ্যে বিভিন্ন রকমের গিল্টি কাজ করে। এবং তুজার রোগীর আরেকটা বিষয় হচ্ছে অবসেসিভ থিঙ্কিং, অনেক বেশি থিঙ্কিং করে এবং সেগুলোকে দেখানো, সে কিন্তু সেগুলো মানুষকে এক্সপোজ করার চেষ্টা করে না, সে থিঙ্কিং গুলোকে নিজের মতো করে গুছিয়ে রাখার চেষ্টা করে। কিন্তু দেখা যাচ্ছে অধিকাংশ সময় অনেকগুলো থিঙ্কিং এর মধ্যে থাকতে চাইলেও সে ফিক্সড কিছু আইডিয়া নিয়ে কিন্তু সে চলাফেরা করে, একেবারে ফিক্সড আইডিয়া। এই জিনিসটা যে আমার হেলথটা এরকম, আমার রিলেশনটা এরকম, স্পিরিচুয়ালটা এরকম, হ্যাঁ, ওই জায়গাগুলোতে সে কিন্তু অন্যদের মতামতের চেয়েও নিজের যে ভিতরে ফিক্সড আইডিয়া যেটা, সেটাকে নিয়ে সে কিন্তু চলতে অনেক বেশি পছন্দ করে। এন্ড দে আর হাইলি সেনসিটিভ টু ক্রিটিসিজম, এবং ক্রিটিসিজমও তারা কিন্তু পছন্দ করে না। এখানে ক্রিটিসিজম পছন্দ না করার পিছনে আমরা খুঁজে পাবো হচ্ছে ওই পার্সোনাল ইস্যুটা, যে সে যে নিজেকে হাইড রাখতে চায়, প্রকাশ করতে চায় না, সেই জায়গাতে আমরা তাকে দেখতে পাবো। আমরা যদি আমাদের সামনে যদি রোগী আসে, হ্যাঁ তুজার রোগী, তাহলে দেখা যাবে তাকে যখন পার্সোনাল বিষয়গুলো শেয়ার করতে বলা হবে বা জিজ্ঞেস করা হবে, হ্যাঁ বিশেষ করে সেক্সুয়াল বিষয়গুলো, তারপরে ইউরিনারি কমপ্লেইন গুলো, হ্যাঁ এই জিনিসগুলোতে সে দেখা যাবে হেজিটেট ফিল করবে এবং সেইগুলো সে কোনোভাবে শেয়ার করতে চাইবে না। এবং আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে ছল ছাত্রীর আশ্রয় নেওয়ার চেষ্টা করবে। সে তাকে যখন প্রশ্ন করা হবে, সে ডাইরেক্ট উত্তর না দিয়ে সে ইনডাইরেক্টলি উত্তর দেওয়ার চেষ্টা করতেছে, ঘুরিয়ে ফিরিয়ে নিয়ে বিনিয়ে দেওয়ার চেষ্টা করতেছে, ডাইরেক্ট উত্তর সে কিন্তু দিতে চাইবে না। এবং কনসার্ন অ্যাবাউট অ্যাপিয়ারেন্স, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে তার যে অ্যাপিয়ারেন্স, শরীরের যে স্কিন কন্ডিশন, হ্যাঁ দা ইনপারফেকশন, যদি কোনো জায়গায় কোনো কিছু মনে করেন, আমরা যদি বিশেষ করে আমরা তো তুজার ওয়ার্ডস এর কথা আমরা সবাই শুনি, তো তখন সে বারবার জিজ্ঞেস করবে, ডাক্তার সাহেব এটা কিভাবে রিমুভ করে দেওয়া যায়, এটা যাবে কিনা, হ্যাঁ এই বিষয় নিয়ে সে কিন্তু বারবার কথা বলতে থাকবে। এবং ফোকাস অন প্রাইভেসি, এবং অন্যরা কেউ না থাকুক, সে চায় যে ডাক্তারের সাথে যখন কথা বলবে, ডাক্তারের কাছেও তো কথা লুকাতে চায়, কিন্তু তারপরে চাইবে যে পরিবারের কেউ না থাকলে বা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কোনো কিছু, একা একা ডাক্তারের সাথে থাকতে থেকে যদি সে কথা বলতে পারে, তাহলে সে সবচেয়ে বেশি কমফোর্ট ফিল করে। মানে যদি সে কখনো কমফোর্ট ফিল করে কথা বলার ক্ষেত্রে, তাহলে কেউ না থেকে শুধু ডাক্তারের সাথে দু একটা কথা বলার জন্য সে কমফোর্ট ফিল করে। তুজার রোগীর সব কথাগুলো কিন্তু প্রথম দিন আপনি চাইলেই কিন্তু বের করে ফেলতে পারবেন না। আমরা যদি টিউবারকুলি নামের বিহেভিয়ারের দিকে তাকাই, ইমোশনাল ইন্ডিকেশন গুলোর দিকে তাকাই, তাহলে টিউবারকুলি নামের যে বিষয়টা, রেস্টলেসনেস এন্ড ওয়ান্ডারলাস্ট শব্দটা খুবই চমৎকার লেগেছে আমার কাছে। সেটা হচ্ছে মানে সে বেড়াইতে চাইবে, শুধু বেড়াতে চাইবে, শুধু চেঞ্জ করতে চাইবে, চাইবে যে এই জায়গাতে ওই জায়গায় কনস্ট্যান্ট মুভ করে, হ্যাঁ
এই যে এটা হচ্ছে টিউবারকুলিনামের খুবই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, ডিজায়ার ফর চেঞ্জ। সে কিন্তু মানে একটা জিনিস দীর্ঘদিন ধরে ব্যবহার করবে সেই জিনিস কিন্তু চাইবে না, সে নতুন নতুন এক্সপেরিয়েন্স অর্জন করতে চাইবে। একটা শার্ট সে দীর্ঘদিন পরবে এটা হতেই পারে না। হ্যাঁ, ফ্রিকোয়েন্টলি সে কিন্তু কাপড় চোপড় চেঞ্জ করা, বাসার আসবাবপত্র চেঞ্জ করা, হ্যাঁ এই জিনিসগুলো চেঞ্জ করতে চাইবে। অনেক সময় মানে স্পাউস চেঞ্জ করার চিন্তা ভাবনা সে এক্সপ্রেস করতে পারে। এবং টিউবারকুলিনামের ইরিটেবিলিটি এবং ইম্পালসিভনেস যদি আমরা সেখানে হচ্ছে কুইক মুড সুইং, এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু সে এই মানে চেঞ্জের একটা অবস্থা, দ্রুত সবকিছু চেঞ্জের মধ্যে সে থাকে, এখানে মুড সুইংটাও একটা গুরুত্বপূর্ণ। তার যে মানে কিছুক্ষণ দেখা যাবে মন ভালো, কিছুক্ষণ খারাপ, কিছুক্ষণ এই অবস্থা এবং ইরিটেবিলিটির মধ্যে আমরা তাকে দেখতে পারি। ইভেন ডিস্ট্রাকটিভ টেন্ডেন্সিও আমরা টিউবারকুলিনামকে আমরা দেখতে পাবো। এবং এখানে আমরা বলেছি যে সে নেচার খুব ভালোবাসে, হ্যাঁ নেচার খুব ভালোবাসে, অ্যানিমাল সে খুব ভালোবাসে। এই জিনিসটাকে আমরা দেখবো, যার কারণে সে ফ্রেশ এয়ারে যাওয়ার জন্য, নেচারে যাওয়ার জন্য সে অনেক বেশি উতলা হয়ে উঠবে। সে দেখা যাবে বিভিন্ন মাউন্টেনে, বিভিন্ন জায়গায় বা যে পাহাড়ে বিভিন্ন জায়গায় সে বেড়ানিটা তার বন্ধু বান্ধব সহ নিয়ে বেড়ানোর জন্য সে একটা টেন্ডেন্সি তার মধ্যে আমরা সবসময় দেখতে পাবো। এবং সে যথেষ্ট ক্রিয়েটিভ বাট ইনকনসিস্টেন্ট, এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমরা দেখতে পাবো, সেটা হচ্ছে ইন্টেলেকচুয়াল। সে অনেক বেশি ইন্টেলেক্ট, সে ক্রিয়েটিভও, তার অনেক বেশি আইডিয়াও আছে, কিন্তু সে কোনো কাজ দীর্ঘ সময় ধরে আসলে করে মানে ইয়া করতে পারে না, ভালো করতে পারে না, ধরে রাখতে পারে না। হ্যাঁ, তো ধরে রাখার জন্য তাকে অনেক বেশি সংগ্রাম করতে হয়। সে যেহেতু তার মাঝেও কিন্তু সালফারের মতো অনেক বেশি আইডিয়া আছে, কিন্তু সালফার এত বেশি আইডিয়া যে সে তার যোগ্যতার যতটুকু তার চেয়ে বেশি সে চিন্তা ভাবনা করে, বা যার কারণে তার স্বাদ এবং সাধ্য দুইটার সাথে কম্বিনেশন নাই। টিউবারকুলিনামের ক্ষেত্রে কিন্তু দুইটাই আছে, কিন্তু সে তার অনেক বেশি ইনকনসিস্টেন্সির কারণে সে অনেক সময় ফেল করলেও করতে পারে, কিন্তু অধিকাংশ সময় সে কিন্তু ভালো করে। আমরা যদি টিউবারকুলিনামের রোগী আমাদের সামনে আসে, তাহলে আমরা তাকে এভাবে দেখতে পাবো যে patient may express a desire to escape their current situation। বর্তমান অবস্থাটা সে আসলে তেমন একটা বলতে চায় না, হ্যাঁ সে সেটাকে এসকেপ করে চলে যেতে চায়, কারণ সে কিন্তু ওই রেস্টলেসনেসটা সে এখানে সবসময় প্রকাশ করতে থাকবে। এবং এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, সে কিন্তু পুরাতন হিস্ট্রি পিছনের কথাগুলো বলতে থাকবে, যে আমি প্রায় সময় অসুস্থ হয়ে যায়, আমার এই অসুস্থতা, সে বিশেষ করে রেসপিরেটরি সিস্টেমের অসুস্থতার কথা সে কিন্তু প্রায় সময় বলতে থাকবে, এবং সেগুলো বিভিন্ন ট্রিটমেন্টের পরে ভালো হচ্ছে না এরকম একটা কথা সে কিন্তু বলতে থাকবে। এন্ড টেন্ডেন্সি টু লিভ ট্রিটমেন্ট ইনকমপ্লিট, এখানে খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, দেখা যাবে সে আপনাকে এসে বলবে যে ডাক্তার সাহেব ট্রিটমেন্ট নিছি অমুক ডাক্তারের কাছে, অমুক ডাক্তারের কাছে, অমুক ডাক্তারের কাছে, তো ওখানে থাকেন না কেন? ভালো লাগে না সেজন্য থাকিনি। এই যে ইমপেশেন্ট একটা নেচার, তার মধ্যে রেস্টলেসনেস একটা, দীর্ঘ সময় কিন্তু টিউবারকুলিনাম রোগী এক জায়গায় অধিকাংশ সময় কিন্তু ট্রিটমেন্ট নেয় না। তো আপনাদের সামনে আমি অনেকক্ষণ বিহেভিয়ারাল অ্যাসপেক্ট নিয়ে কথা বলেছি। ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখানে বড় বড় আমাদের সম্মানিত স্যাররা আছেন, সবার কাছে আমি আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা চেয়ে, বিশেষ করে স্যারদের কাছে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।